সুমিত, তো মামা কি করছে রে? মামা ফর্মা মারছে। আজ আমি বলবো আমার গ্ল্যামারের রহস্য। মোমো, পিৎজা, পাস্তা, এই দেখো রাস্তা। কি ঘাটিয়া কবিতা আমি বলি, তোমরা বুঝতেই পারছো। তো এসব বাদ দিয়ে আজকে তোমাদেরকে দেখাবো ব্লগ বারাসাত টু গোয়া। আমি বেশ অশান্তিতেই বসে বসে গান শুনছিলাম, হঠাৎ দেখি পিছন সিট থেকে কেউ একটা গিটার বাজানোর চেষ্টা করছে। তো আমি কৌতূহলের সাথে জানার চেষ্টা করলাম যে পিছন সিটে কারা। তো আমি ফোনটা আস্তে আস্তে সিটের ফাঁকে নিয়ে গিয়ে দেখি এখানে বজরঙ্গি ভাইজানের মুন্নি আর তারে জমিন পর। আমার ভাগনা হয়, যদিও ওরা আমাকে নিয়ে একটু মজা করছিল, ব্যাপারটাকে আমিও এনজয় করেছি। তো এসব করতে করতে পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ, যেখানে ব্রিজের নিচে ছিল না কোনো গঙ্গা, ছিল মোহনা, আর একপাশে ছিল সমুদ্র। তো আমরা আমাদের রোলস রয়েলসে করে আস্তে আস্তে আমাদের লক্ষ্যের দিকে এগোতে থাকলাম, মনের মধ্যে খুব বাজে একটা আনন্দ নিয়ে। তোমাদেরকে বলতে হচ্ছে যে আমি গোয়ার রাস্তা চিনতে না পেরে ভুল করে মন্দারমণি চলে এসেছি। তো প্রথমে খুবই খারাপ লাগছিল, তারপর জানতে পারলাম আমার সাথে দুজন দেখা করতে এসছে। তো তোমরা দেখো কারা, দেখেছো কত সুন্দরী সুন্দরী দিদি। তো একজন ছিল, ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার বয়ফ্রেন্ড কটা, বললো দুটো। তো আমি এটা শুনে চলে গেলাম যে আমার দ্বারা সেটিং হবে না। তো ওখানে থাকার জন্য আমাদেরকে এই বেড়ার ঘরটা দিয়েছিল। তো আমি এই মেয়েটাকে পাত্তা না দিয়ে দেখলাম যে দেওয়ালে একটা প্রিন্টার ঝোলানো। তারপর হঠাৎ দেখি জ্যামিতি বক্স হাতে নিয়ে একটা হ্যান্ডসাম ছেলে আয়নার ধারে এসে ফর্মা দিচ্ছে। ওকে দেখে না আমার এত হট লাগলো, এতই হট লাগলো যে আমার খুব স্নান করতে ইচ্ছা করলো। তো আমি ভাবলাম স্নানে যাব। ঘর থেকে বেরিয়ে দেখি একটা বিশাল নীল পুকুর, যেটার আশেপাশে ছিল অনেক বেড়ার ঘর এবং সুন্দর সুন্দর গাছপালা। তো এগুলো দেখে আমার না খুব ঘুম পাচ্ছিল। তা আমি ভাবলাম না, ধুম ফোড়ে ভাই আমার চান্স আছে, ঠিক আছে কনফার্ম, এটা ভেবেই আমি দিলাম একটা ঝাঁপ। তারপর বাথরুমে এসে ভাবতে শুরু করলাম যে আমির খানের জায়গাটা আমি কি নিতে পারবো। কারণ আমির খানের জায়গা নিতে গেলে বানাতে হবে ভাই একটা তাগড়া ফিজিক্স, সেটা যদিও বা আমার একটু একটু আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মজা করছিলাম গাইজ, সেদিনকার আমি একা ছিলাম না, আমার সাথে আমার ফ্যামিলিরই লোক ছিল। তো গানটা করলাম কারণ ভালো লাগে, বুঝলে। তো আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি বিচের দিকে। সমুদ্রের পাড়ে এসে বুঝলাম টাইম কলটা কেউ খুলে দেওয়ার পরে বন্ধ করতে ভুলে গেছিলো, যার জন্য চারিদিকে খালি জল আর জল। আবার একটা হতবাক করা জিনিস যে আকাশের উপরে কি একটা বাল্ব লাইট জ্বালিয়ে রেখেছে, যেটার আলো পড়ছিল ওই জলের উপর। তো এটা ভাবতে ভাবতে আমার সাথে দুটো মানুষের দেখা হয়ে যায়। তো কে বা কারা, এটা আমি তোমাদেরকে দেখাবো। এটা কে বলতো? না, এটা হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজ হাই করে দে ক্যামেরায়। বন্ধুরা মিথ্যে কথা বলতে আজকের দিনটা আমার বেশ হেসে খেলে ঘুমিয়ে ভালোই কাটছিল। নন্দী মহারাজের সাথে আমার দেখা হয়ে গেছে, তো আমি খুব ভালো ছিলাম। কিন্তু হঠাৎ করে দেখতে পাই কার যেন একটা এক্স হানিমুনে চলে এসছে। তো আমি তাকে জিজ্ঞাসা করি, কী রে ভাই একা কেন, বলতেই সে এদিকে দৌড়াতে লাগলো। তারপরে আমি রিয়েলাইজ করলাম সেও আমার মতো সিঙ্গেল। তো তারপর আমি কিছু না ভেবে চলে গেলাম কাশির সিরাপ আনতে, কারণ দুপুরবেলা ওই নীল পুকুরে স্নান করার পরে আমার খুব ঠান্ডা লেগে গেছিলো। তো এই কাশির সিরাপগুলো আমি আমার রোলস রয়েলসে করে নিয়ে চলে গেলাম বিচের দিকে। তারপর আমি যেটা ট্রাই করলাম সেটা ছিল ডলফিনের ঝোল। সেই ডলফিনের ঝোল খাওয়ার পর আমার ভেতরের ডলফিনটা বাইরে আসতে চেয়েছিল, তাই আমি আবারও ফিরে এসেছিলাম আমার নীলপুকুরের পাশে। এসে দেখেছি এরা লাইট জ্বালিয়েছে, এর জন্য আমি রাগ করে বাড়ির দিকে চলে যাব ভেবেছিলাম। কিন্তু হুট করে তখন একজনের সাথে দেখা, সে আমায় বলল, ভাই আমাকে বারাসাত অব্দি লিফট দিবি। তাই আমি তাকে বাসের সামনে বসালাম এবং একটা গাঁদা ফুলের মালা তার গলায় ঝুলিয়ে দিলাম এবং আমার সাথে তাকে নিয়ে যেতে লাগলাম। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।